শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি বহু সংখ্যক শিক্ষার্থী সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে এবং কিছুটা ভীতির মধ্যে থাকে। তো আমি তোমাদেরকে 20টি সেন্টেন্সের মাধ্যমে দেখাবো কেমন করে খুব সহজে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে পরিবর্তন করতে শিখতে পারি। তো চলো শুরু করে দিই। সেন্টেন্স নাম্বার 1, সিম্পল। আনফর্চুনেটলি দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি। প্রথমে বলে রাখি, এই যে শব্দটিতে আমি আনফর্চুনেটলি শব্দটিতে কালার একটি রং লাগিয়ে দিয়েছি, এই রঙের অর্থ হচ্ছে প্রত্যেকটি সেন্টেন্সের মাঝে একটা করে হিন্টস ওয়ার্ড বা একটি করে টার্গেটেড ওয়ার্ড থাকে, যেটিকে আমরা উপলক্ষ করে ওই সেন্টেন্সটিকে অপর আরেকটি সেন্টেন্স প্যাটার্নে পরিবর্তন করব। যেমন এই সেন্টেন্সটিতে যে শব্দটিতে আমি রং দিয়েছি সেটি আনফর্চুনেটলি, এটি একটি অ্যাডভার্ব। এই জাতীয় অ্যাডভার্ব, এটিকে সেন্টেন্স অ্যাডভার্ব বলি। এই জাতীয় অ্যাডভার্বকে আমরা যখন সিম্পল সেন্টেন্সে দেখব, তাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হলে নিয়মটা কি হবে খুব সহজে আমরা সেটা দেখে নেব। তো এই জাতীয় সেন্টেন্স অ্যাডভার্ব আরও কয়েকটা আমরা দেখে নিই। সেটি হচ্ছে শিওরলি, ক্লিয়ারলি, সার্টেনলি। এগুলো কিন্তু এই আনফর্চুনেটলির মতো সেন্টেন্স অ্যাডভার্ব। এদের নিয়মটি এবং আনফর্চুনেটলির নিয়মটি একই রকম। আচ্ছা, আমরা উত্তরটি লিখতে শুরু করি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ইট ইজ দিয়ে আমরা শুরু করেছি, এটি আমাদের স্ট্রাকচারাল সাবজেক্ট এবং ভার্ব। তো যেহেতু এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে, তাই আমরা এখানে বি ভার্বটা প্রেজেন্ট টেন্সে লিখেছি। ইট ইজ লিখবার পরে আমরা এই অ্যাডভার্বটিকে অ্যাডজেক্টিভ বানিয়ে দেব। তো অ্যাডজেক্টিভটা কি? আনফর্চুনেট। খেয়াল করি, শুধু এলওয়াই যখন আমরা বাদ দিয়েছি তখন শব্দটি অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা সহজেই লিখলাম ইট ইজ আনফর্চুনেট। এখন কথা হচ্ছে, এখানে যদি এই শিওরলি, ক্লিয়ারলি, সার্টেনলি এগুলো থাকতো, সেভাবে আমরা লিখতাম ইট ইজ শিওর, ইট ইজ ক্লিয়ার, ইট ইজ সার্টেন। একেবারে সহজ। লিখবার পরে একটি বাক্য সম্পূর্ণ হয়েছে, এবার আমরা দ্বিতীয় বাক্যটি লিখব। কিন্তু যেহেতু আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছি, আমাদের একটি কনজাংশন লাগবে। সেই কনজাংশনটা এই জাতীয় শব্দের পরিবর্তন করতে গেলে, এই জাতীয় শব্দ যখন আমাদের সেন্টেন্সের মাঝে থাকবে, তাকে কমপ্লেক্স করতে গেলে সেই কনজাংশনটি একটি, সেটি হচ্ছে দ্যাট। আমরা দ্যাট লিখলাম। দ্যাট লিখবার পরে দ্বিতীয় সেন্টেন্সটি কপি করব। আমরা লিখলাম দিস হ্যাজ বিকাম ভেরি অ্যাকসেপ্টেড ইন আওয়ার সোসাইটি। একেবারে সহজ জিনিস। আশা করি এই জাতীয় শব্দগুলো আমরা নোট করে রাখবো, এগুলো দেখলে আমরা পারবো। এটি আমাদের টার্গেট ওয়ার্ড। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটি করে বা একাধিক টার্গেট ওয়ার্ড থাকবে, যেগুলোকে উপলক্ষ করে আমরা সেন্টেন্সটি পরিবর্তন করব। আশা করি এই নিয়মটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো আসো আমরা পরের ক্লিপটিতে যাই, পরের স্লাইডে যাই। স্লাইড নাম্বার 2, সেন্টেন্স 2। আমাদের সেন্টেন্সটি সিম্পল। দেয়ার ওয়াজ এ লিটল গার্ল নেমড জেসমিন। এটি হচ্ছে আমাদের টার্গেটেড ওয়ার্ড। এই জাতীয় শব্দ আরও দু একটি ব্যবহার এরকম দেখা যায়, যেমন কল্ড, নোন ইত্যাদি। তো এইখানে যখন এরকম নেমড, কল্ড, নোন ইত্যাদির ব্যবহার থাকবে, আর সেই জাতীয় সিম্পল সেন্টেন্সটিকে যখন কমপ্লেক্স করতে বলবে, তখনকার নিয়মটিও অত্যন্ত সহজ। আমি প্রথমে এই যে আমাদের ক্লু ওয়ার্ডটি বা হিন্টস ওয়ার্ডটি, এটার প্রথম অংশ আমরা লিখে নেব। কি লিখলাম? দেয়ার ওয়াজ এ লিটল গার্ল। লিখবার পরে এখন এই শব্দটির আগে আমি প্রথমে একটি কনজাংশন হু বসিয়ে দেব। যেহেতু এটি ব্যক্তি, তাই হু বসিয়ে দিয়েছি। এটি যদি বস্তু হতো তাহলে এখানে আমি হুইচ লিখতাম। আশা করি পরিষ্কার। এবার এই যে ভার্বটি পাস্ট টেন্সে আছে, আমরা এখানে একটি পাস্ট বি লাগিয়ে দেব। লিখলাম ওয়াজ। আমি কিন্তু এই ওয়াজটি এখানে বসাই নাই। এই ভার্বটি যেহেতু পাস্ট টেন্সে, এখানে অন্য ভার্বও থাকতে পারে। এই ভার্বটি যেহেতু পাস্ট টেন্সে, তাই আমি এখানে পাস্ট বি লিখেছি। লেখবার পরে এই যে গুণবাচক শব্দটি, এখান থেকে বাকি অংশ বসিয়ে দেব। তো আমি লিখলাম নেমড জেসমিন। এই বাক্যটি আমরা অন্যভাবেও করতে পারি, সেটি একটু জটিল। তো আসো আমরা সেটিও দেখে নিই। অথবা দেয়ার ওয়াজ এ লিটল গার্ল, কোন পরিবর্তন করি নাই। এইবারে যে হুটা লিখেছি, এটি কিন্তু আছে নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্মে, কনজাংশন হিসেবে কাজ করেছে, রিলেটিভ প্রোনাউন হিসেবে, এবং সে সাবজেক্ট। কিন্তু এবার আমি লিখব
এটির পসেসিভ ফর্ম, হু এর পসেসিভ ফর্ম হচ্ছে হুজ। তো হুজ যখন বসবে তার পাশাপাশি সর্বদাই একটি নাউন থাকতে হবে, তখন আমরা এই শব্দটিকে নাউন বানিয়ে দেবো। তো এটির নাউন ওয়ার্ড হচ্ছে নেম, আমরা নেম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে আমরা একটা বি ভার্ব লিখেছি, যেহেতু এই ভার্বটা পাস্ট টেন্সে, এখানেও আমরা একটা বি ভার্ব লিখবো, ওয়াজ লিখলাম। ওয়াজ লেখার পরে বাকিটা বসিয়ে দেবো। বিটা বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এই শব্দটি বসিয়ে দিলাম। আশা করি পরিষ্কার। তবে এই নিয়মটি অধিকতর সহজ নিয়ম, আমরা উপরের নিয়মটি মনে রাখবো। কারণ আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে এখানকার সব ভার্বগুলো কিন্তু এই দ্বিতীয় নিয়মে ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা প্রথম নিয়মটি বারবার শুনে বুঝে মুখস্থ করে ফেলবো। তারপরেরটি সেন্টেন্স নাম্বার 3। অ্যাগেন সিম্পল সেন্টেন্স, হি কেম হিয়ার অন সানডে। এই আমাদের ক্লু ওয়ার্ড, এটুকু আমাদের হিন্টস, এটুকুই আমাদের টার্গেট ওয়ার্ড, এটুকুই আমাদের এই ওয়ার্ড দুটিকে উপলক্ষ করে আমাদের সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে। কি করব? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তো আমাদের সেন্টেন্সের মাঝে যখন এরকম অন সানডে, খেয়াল করতে হবে এটি একটি সময়, কিন্তু একটি সিম্পল সেন্টেন্সের মাঝে শেষের দিকে সময় দেওয়া আছে। তো এই যত সময় আর কি হতে পারে? হতে পারে ইন জানুয়ারি, ইন 1971, ইন উইন্টার, অ্যাট মিডনাইট ইত্যাদি। তো আমরা দেখলাম বারের আগে অন বসে, একটু খেয়াল করব। বারের আগে অন বসে, মাসের আগে ইন, সালের আগে ইন, ঋতুর আগে ইন এবং সময়ের আগে অ্যাট। তাহলে এখানে আমরা ব্যবহার দেখেছি অন, ইন এবং অ্যাটের ব্যবহার। যাই হোক, তো এইরকম প্রেপোজিশন যোগে এই টাইমগুলো যখন এখানে থাকবে, এই জাতীয় সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব, একেবারেই সহজ। হি কেম হিয়ার আমরা লিখব, প্রথম অংশটুকু লিখেছি। এবার এই অংশটুকুকে একটি বাক্যে পরিণত করব। তো যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স একটা কনজাংশন লাগবে, সাবঅর্ডিনেট কনজাংশন লাগবে, তো আমরা লিখলাম হোয়েন। যেহেতু সময় বুঝিয়েছে আমরা হোয়েন দেব। হোয়েন লিখবার পরে একটি স্ট্রাকচারাল সাবজেক্ট ইট লিখব, ইট লিখেছি। এই ভার্বটি যেহেতু পাস্ট টেন্সে, তাই আমরা এখানে একটা পাস্ট বি দেবো, সেটা হচ্ছে ওয়াজ। দেওয়ার পরে এখানে যে প্রিপোজিশন অন, ইন অথবা অ্যাট যাই থাকুক না কেন, সেটি বাদ দিয়ে এখানে যে বার, ঋতু কিংবা সাল থাকবে, সেটা আমরা এখানে শুধু বসিয়ে দেবো। অর্থাৎ প্রিপোজিশনটা আমরা লিখবো না, আমরা লিখলাম সানডে। একেবারে একটি সহজ জিনিস। তো আসো এবার আমরা ক্লিপ নম্বর 4-এ যাই। ক্লিপ নাম্বার 4, কমপ্লেক্স। এবার একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা পরিবর্তন করব। কিসে পরিবর্তন করব? সিম্পলে। তা হোয়েন ইট ইজ সামার, দ্য রিভার পদ্মা বিকামস ইমাসিয়েটেড। যখন গ্রীষ্মকাল, তখন পদ্মা নদী খুব সংকীর্ণ, শুকিয়ে যায়, একেবারে ক্ষীণ হয়ে যায়, শুরু হয়ে যায়, পানি কম থাকে। যাই হোক, তো এই সেন্টেন্সের ক্লুয়ার্ডটি হচ্ছে হোয়েন এবং সাথে একটি ঋতু। তো একটু আগে আমরা দেখেছি ঋতু ছিল, তখন আমরা হোয়েন লিখেছিলাম। এখন হোয়েন আর ঋতু দুটোই আছে, আমরা সিম্পল করব। তাহলে আমরা শুধু এই ঋতুটা রেখে দেবো, তার সাথে একটা প্রিপোজিশন একটু আগে দেখেছি, এই ঋতুর সাথে প্রিপোজিশন দেখেছিলাম ইন। একেবারে সহজ আনসার, আমরা লিখবো একটা ইন, ইনের সাথে এই ঋতুটা বসিয়ে দিয়েছি। এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল করা প্রায় শেষ, শুধু দ্বিতীয় অংশটুকু কপি করব। লিখলাম আমরা দ্য রিভার পদ্মা বিকামস ইমাসিয়েটেড। খুব সহজ। কি লিখেছি? হোয়েনটা বাদ দিয়েছি, শুধু ঋতুটা নিয়েছি, ঋতুর আগে একটা কি লাগিয়ে দিয়েছি? ইন, কারণ ঋতুর আগে ইন বসে। এখানে সময় থাকলে এখানে আমরা অ্যাট লিখে দিতাম, যেমন মিডনাইট থাকলে আমরা লিখলাম অ্যাট মিডনাইট, নুন থাকলে লিখলাম অ্যাট নুন ইত্যাদি। লিখবার পরে দ্বিতীয় সেন্টেন্সটি শুধু কপি করেছি আমরা। আশা করি 4 নম্বর রুলস আমার শেষ। এবার আমরা যাব 5 নম্বর সেন্টেন্সে। 5 নম্বর সেন্টেন্সে আমাদের সেন্টেন্সটি কমপ্লেক্স, আমরা করব হচ্ছে কি করব? সিম্পল করব। ওকে, গুড। এই কমপ্লেক্স সেন্টেন্সে আবার হোয়েনের ব্যবহার আছে এবং হোয়েনের সাথে একটি ভার্বের ব্যবহার আছে। কিন্তু হোয়েনের পরে এখানে কিন্তু কোনো সময় দেওয়া নাই। খেয়াল করি আমরা, হোয়েন আই রিচড দেয়ার, যখন আমি সেখানে পৌঁছলাম, হোয়েনটাই সময়, এখানে নতুন করে আর কোনো সময় দেওয়া নেই। আগের সেন্টেন্সটি ছিল হোয়েন ইট ওয়াজ সামার, সামার একটি সময় ছিল, কিন্তু এখানে হোয়েনের পরে আর কোনো সময় নেই। যখন হোয়েন নিজেই সময় প্রকাশ করবে, তখন আমরা হোয়েনের পরিবর্তে লিখব অ্যাট দ্য টাইম অফ। এই হোয়েনটির কাজ আমরা শেষ করেছি। শেষ করবার পরে এখানে যে সাবজেক্টটি থাকবে, সেই সাবজেক্টের আমরা পসেসিভ ফর্ম লিখব। তো আয়ের পসেসিভ ফর্মটি হচ্ছে মাই, লিখলাম আমরা মাই। লিখবার পরে এখানে যে ভার্বটি থাকবে, সেই ভার্বের আমরা এখানে আইএনজি লিখব, শুধুমাত্র রিস ভার্বটি ছাড়া। এখানে যে আমরা রিস ভার্বটি লিখেছি, এটার আমরা আইএনজি লিখতে পারবো না। রিস ভার্ব ছাড়া যখন অন্যান্য ভার্বগুলো থাকে, সাধারণত সেগুলো আমরা আইএনজি ফর্ম লিখি। সাধারণত কেন বললাম? কখনো কখনো কোনো ব্যতিক্রম আরো ভার্ব থাকতে পারে। তো যাই হোক, আমরা রিস ভার্বটি যখন এখানে থাকবে, তখন আমরা এই ভার্বটির আইএনজি অর্থাৎ রিসিং করব না। তো এই ভার্বটির আরেকটি সমার্থক ভার্ব আছে অ্যারাইভ। সেই অ্যারাইভটিকে আমরা নাউন ফর্মে বানাবো অ্যারাইভাল। খেয়াল করো, এইখানে আমি লিখেছি অ্যারাইভাল। আশা করি বুঝতে পারছি।
রিজ ভার্বটি থাকলে আমরা কি করব, আমরা কল্পনা করে নেব এখানে আরেকটি অ্যারাইভ ভার্ব, সেই অ্যারাইভের নাউন ফর্মটি হচ্ছে অ্যারাইভাল। আমি অ্যারাইভাল লিখে দিয়েছি। এটুকু লিখে দেওয়ার পরে বাকি অংশ আমি একেবারে হুবহু কপি করব। খেয়াল করি, আমি দিয়ারটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে দ্বিতীয় অংশ সেটুকু বসিয়ে দিলাম, কোনো পরিবর্তন করি নাই। শুধু পরিবর্তন আরেকটি হতো কোথায়, যদি এখানে অন্যান্য ভার্ব থাকতো, যেমন এখানে যদি থাকতো গো, তা আমি লিখতাম অ্যাট দ্য টাইম অফ মাই গোয়িং লিখতাম। এখানে যদি থাকতো রাইট, আমি লিখতাম অ্যাট দ্য টাইম অফ মাই রাইটিং। কিন্তু যখনই রিচ ভার্বটি, তখন এই শব্দটি আমরা অ্যারাইভাল লিখবো। এটি জিনিসটা আমরা মুখস্থ রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট একটি সেন্টেন্স। এবার আসি আমরা সেন্টেন্স নাম্বার 6। সেন্টেন্স 6 কমপ্লেক্স। পিপল হু কাম টু ভিজিট কক্সেস বাজার, লোকেরা যারা কক্সবাজার ভ্রমণে আসে, ক্যান এনজয় ইটস 120 কিলোমিটার লং সি বিচ, তারা ইহার 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত উপভোগ করতে পারে। আমাদের এখানে ক্লু ওয়ার্ড বা হিন্টস ওয়ার্ড বা টার্গেটেড ওয়ার্ডস হচ্ছে পিপল হু। খেয়াল করি, এটি একটি নাউন, আর এই নাউনের পরিবর্তে এখানে বসেছে একটি প্রোনাউন, তবে দুটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসেছে। যখন এখানে একটি নাউন থাকবে অথবা প্রোনাউন থাকতে পারে, আর এইখানে আরেকটি কনজাংশন হিসেবে বা রিলেটিভ প্রোনাউন হিসেবে থাকবে হু অথবা হুইজ। হুইজ থাকবে কখন, যদি এটি বস্তু হয় তাহলে এখানে হুইজ থাকবে, যদি একটা ব্যক্তি হয় তাহলে এখানে হু থাকবে। যাই হোক, আমাদের এখানে ব্যক্তি আছে আর হু আছে। তো যখন এইখানকার নাউনটা আবার এইখানে হু অথবা হুইজ থাকবে, তাকে যখন আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব, এই নাউনটা আমরা হুবহু কপি করব। আমরা করেছি কপি। কপি করবার পরে এই শব্দটা একেবারে আমরা ইমপ্লাইড করে দেবো, হিডন কেটে দেব। এইটা আমরা লিখব না, না লিখে এই যে এখানকার ভার্বটি থাকবে, এই ভার্বটিকে আমরা আইএনজি ফর্মে লিখব, পার্টিসিপল বানিয়ে দেবো। তো আমি লিখলাম কামিং। কামিং লিখবার পরে প্রথম অংশ কোন পর্যন্ত ছিল, এই যে ক্যান এই পর্যন্ত ছিল। আমি যদি এই প্রথম অংশ এই বাক্যের আর ধরতে নাও পারি, আমার সরাসরি একটা কাজ হবে নকল করা। কি নকল করা, এই ভার্বটাকে আইএনজি বানিয়েছি, তারপর একটুকু সবটুকু আমি লিখবো টু ভিজিট কক্সেস বাজার, সবটুকু লিখেছি, কোথাও বাদ দিই নাই। আবার বাকিটুকু লিখে দেবো ক্যান এনজয় ইটস 120 কিলোমিটার লং সি বিচ, সবটুকু আমি নকল করেছি। সর্বসাকল্যে পরিবর্তন কি করেছি, এই শব্দটা সরাসরি বসিয়েছি, এখানে হু থাকুক আর হুইজ থাকুক সেটা আমি লিখব না, আর এই ভার্বটিকে আইএনজি করেছি, করব, তারপর বাকি অংশ কপি করব। ওকে, থ্যাংক ইউ। লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট, সেন্টেন্স নাম্বার 7। আমাদের এখানকার সেন্টেন্সটি কমপ্লেক্স। আমরা কমপ্লেক্সকে কি সেন্টেন্সে পরিণত করব, সিম্পল করব। ওকে, এই কমপ্লেক্স সেন্টেন্সটির হিন্টস ওয়ার্ডস হচ্ছে ইফ ইউ ডু নট, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি যখন নেগেটিভ হবে, তখন তাকে আমরা সিম্পল করতে গেলে ইফ থেকে শুরু করে নেগেটিভ ওয়ার্ডটা পর্যন্ত সবটুকু বাদ দিয়ে আমরা লিখব উইদাউট। তো আমরা উইদাউট লিখেছি। উইদাউট লিখবার পরে এই যে ভার্বটি থাকলো, একটু কিন্তু আমরা সবটুকু বাদ দিয়ে উইদাউট লিখেছি, ইফ থেকে শুরু করে নেগেটিভ পর্যন্ত। এবার আমরা এই ভার্বটিকে আমরা আইএনজি করব। আমরা করেছি আইএনজি। তো এখানে আমি কি বলেছি আরেকবার বলে দিই, ইফ যুক্ত সেন্টেন্সটি নেগেটিভ, এই যে নেগেটিভ কথাটা কিন্তু মনে রাখতে হবে। তখন আমরা এই নেগেটিভ ওয়ার্ড পর্যন্ত সবটুকু কেটে দিয়ে উইদাউট লিখেছি, আর এই ভার্বটাকে আমরা আইএনজি করে দিয়েছি। করে দেওয়ার পরে এই প্রথম অংশে যে আরেকটি শব্দ আছে সেটি আমরা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে দ্বিতীয় সেন্টেন্সও আমরা বসিয়ে দেবো, কোনো কষ্ট নেই, সরাসরি কপি করব। ইউ উইল নট গেট দ্য অ্যাসেম্বলি ক্লাস, দ্রুত না গেলে তুমি অ্যাসেম্বলি ক্লাসটি পাবে না। এই ছিল আমাদের সেন্টেন্স নাম্বার 7। সেন্টেন্স 8 কমপ্লেক্স। ইফ হি রোট ফাস্ট হি কুড গিভ আনসার অফ অল দ্য কোয়েশ্চেন্স, সে যদি দ্রুত লিখতো তাহলে সে সকল প্রশ্নের উত্তর দিতে পারত। তো আমরা এখানে কি দেখলাম বলো দেখি, ইফ যুক্ত সেন্টেন্স, কিন্তু এবার কোনো নট নেই, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সটি হাবোধক। তো ইফ যুক্ত সেন্টেন্সটি যখন হাবোধক হবে, এই সেন্টেন্সে কোনো নট নেই, কিন্তু এটি হাবোধক সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্সটি যখন হাবোধক হবে, তখন আমরা সিম্পল শুরু করব সরাসরি বাই দিয়ে। এই বাইটা আমরা লিখব কোন কোন ওয়ার্ডসের পরিবর্তে, ভার্বের আগে যা কিছু থাকবে সব কিছু। এই যে ইফি, এই দুটো শব্দ, অর্থাৎ শুধু ভার্বটাকে রেখে দেবো, ভার্বের আগের সমস্ত শব্দের পরিবর্তে আমরা লিখেছি বাই। এবার আমরা এই ভার্বটির আইএনজি লিখব। তো রোট ভার্বের তো আইএনজি আমরা রোটিং লিখতে পারবো না, কারণ পাস্ট টেন্সের শেষে আমরা আইএনজি যোগ করতে পারি না। তো এটার বেস ফর্মটা কি, রাইট। রাইটের শেষে আমরা আইএনজি যোগ করব, আমরা লিখলাম রাইটিং। লিখবার পরে প্রথম শব্দটি, প্রথম অংশের আরেকটি শব্দ আছে সেটি আমরা লিখে দিলাম আগের সেন্টেন্সের মতোই, এবং বাকি অংশ আমরা কপি করব। আমরা কপি করে দিলাম হি কুড গিভ আনসার অফ অল দ্য কোয়েশ্চেন্স। এবার আমরা সেন্টেন্স নম্বর 9 নম্বর সেন্টেন্সটি দেখব। 9 নম্বর সেন্টেন্সটি হচ্ছে কম্পাউন্ড। আমরা করব হচ্ছে কি করব,
সিম্পল করব। ওকে, তো কম্পাউন্ড সেন্টেন্সটিকে সিম্পল করবার সময় আমাদের হিন্টস ওয়ার্ডটি হচ্ছে অর। তো অরযুক্ত সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করব, অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন সিম্পল সেন্টেন্স তৈরি করব, তখন আমরা শুরু করব সরাসরি উইদাউট দিয়ে। তো আমরা লিখলাম উইদাউট। উইদাউট লিখবার পরে এখন আমাদের উত্তর প্রায় শেষ। এই ভার্বটিকে আমরা আইএনজি করে দেব, আইএনজি করে দিয়েছি। প্রথম অংশে একটি শব্দ আছে মোর, সেটা আমরা বসিয়ে দেব, বসিয়ে দিয়েছি। এটা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য, আমরা করছি সিম্পল, তাহলে এটা থাকবে, তাহলে এটা থাকবে না, এটা আমরা রাখবো না। না রেখে দ্বিতীয় অংশটি সম্পূর্ণ হুবহু এই দ্বিতীয় অংশটি আমরা বসিয়ে দেবো। তো আমরা লিখলাম ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। কি বলেছি আরেকবার বলি, অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যখন সিম্পল করব, আমরা সেই সেন্টেন্সটি শুরু করব উইদাউট দিয়ে। উইদাউট লেখার পরে ভার্বের আইএনজি লিখব, আইএনজি লেখার পরে প্রথম অংশের যদি শব্দ থাকে সেটি আমরা বসিয়ে দেব, অরটা তুলে দিয়ে বাকি অংশ কপি করব। আমরা তাই করেছি। এবার আমরা দেখব 10 নম্বর স্লাইডটি। 10 নম্বর স্লাইডটি আমাদের আজকের লেসনের শেষ স্লাইড। আমি বাকি 10টা সেন্টেন্স আমি আমার পরে ক্লিপে দেখিয়ে দেব, কারণ 20টি সেন্টেন্স আজকে একই সাথে আলাপ করতে গেলে এই লেসন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যারা আমার সাথে থাকতে চাও তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমার পরবর্তী ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের সামনে হাজির হয়ে যায়। তো আসো আমরা শেষ ক্লাসটি দেখে নিই। সেন্টেন্স নাম্বার 10। সেন্টেন্স নাম্বার 10, কম্পাউন্ড। ডু অর ডাই, খুব ছোট্ট একটি সেন্টেন্স, আমরা তাকে করব কমপ্লেক্স। তো প্রথমে আমি এই সেন্টেন্সটি সম্পর্কে একটু আলাপ করে নিই। এই সেন্টেন্সটি অর দিয়ে যুক্ত হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। তার দুপারে দুটো সেন্টেন্স আছে, ডু নিজে, ডু একটি সেন্টেন্স এবং ডাই আরেকটি সেন্টেন্স। তো দুটি সেন্টেন্সই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হওয়াতে দুটি সেন্টেন্সের আগে যে ইউ সাবজেক্টটি সেটি কিন্তু উজ্জ্ব আছে, সেটি এখানে লেখা হয় নাই। ডু এর আগে একটি সাবজেক্ট আছে ইউ, ডায়ের আগে একটি সাবজেক্ট আছে ইউ, যেটি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে গোপন রাখতে পারবো না, অর্থাৎ আমাদেরকে লিখতে হবে। তো অরযুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করি, তাহলে প্রথমে আমরা লিখব ইফ। তো আমরা লিখলাম ইফ। ইফ লিখবার পরে আমি বলেছিলাম যে এই সেন্টেন্সটি ইম্পারেটিভ, এটিও ইম্পারেটিভ সেন্টেন্স। দুটি ইম্পারেটিভ সেন্টেন্সের দুপারে দুটি সাবজেক্ট ইউ এবং ইউ আছে, সেটি আমাদের লিখতে হবে। তাহলে এখানে যে ইউ আছে সেটি আমরা লিখব, আমরা সেটিও লিখলাম। লেখার পরে অরযুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে সেন্টেন্সটি হইতে হবে, প্রথম অংশটি হইতে হবে নেগেটিভ। তো এই যে ভার্বটি প্রেজেন্ট, এটিকে নেগেটিভ করতে গেলে আমাদের লাগবে ডু নট বা ডোন্ট। তো আমরা কি লিখতে পারি, আমরা লিখেছি ডোন্ট। তুমি ইচ্ছা করলে ডু নট লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে ইফ ইউ ডোন্ট, তারপর আমরা ভার্বটি বসিয়ে দেবো, ইফ ইউ ডোন্ট ডু, তুমি যদি এটি না করো। যেহেতু আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের এটি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এই সাবঅর্ডিনেটিং কনজাংশন শুরুতে বসেছে, এইখানে কিন্তু আমরা একটি কমা দেবো। তো আমরা একটা কমা দেই, একটি কমা দিলাম আমরা। কমা দেওয়ার পরে এইবার আমরা দ্বিতীয় অংশটি লিখবো, কিন্তু দ্বিতীয় অংশের আগেও তো আমি বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট এখানে ইউ আছে, কমপ্লেক্স সেন্টেন্স আমরা সেটি বাদ দিতে পারবো না, আমরা লিখলাম ইউ। লেখবার পরে আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয়, এখানে কিন্তু অনেক কথা বলা লাগছে। ইফ যুক্ত সেন্টেন্সটি যদি প্রেজেন্ট হয়, দ্বিতীয় অংশে লিখতে হয় শ্যাল অথবা উইলের ব্যবহার করতে হবে। তো ইউ এর পরে আমরা তো শ্যাল লিখতে পারবো না, আমরা লিখলাম উইল। তো এটি একটি মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারির পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম বসে, এটি বেস ফর্মেই আছে, আমরা বসিয়ে দিলাম ডাই। আশা করি সবাই আজকের এই ক্লাসটি খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। প্রত্যেকটি সেন্টেন্স আমরা বারবার চর্চা করব, বিভিন্ন বইয়ের গ্রামার বইয়ের বিভিন্ন সেন্টেন্সের সাথে চর্চা করব। তা আজকে এই পর্যন্তই। তো এই ক্লাসটি দেখবার পরে তোমাদের মনোভাবটা কি এমন হয়েছে এই পিকচারের মতো? এই পিকচারের মতো হইলে তো কিছু বলার নেই, তবে যদি মনোভাবটা হয় এমন, অর্থাৎ ক্লাসটি এনজয় করেছো, ক্লাসটি ভালো লেগেছে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। Goodbye.